2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, এরপরে আমরা দেখি আমাদের আর্থিক খাতে অনেকগুলো ক্ষত সৃষ্টি হয়েছিল। 2014 সালের পরে দেখা যায় এই ক্ষতগুলো ক্যান্সারের রূপ নিয়েছে এবং 2024 সালের মধ্যে এসে দেখা যায় ক্যান্সার একদম ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ পার হয়ে ফোর্থ স্টেজে পৌঁছে গেছে। 2024 সালের 5 আগস্টের পরে এই আর্থিক খাতের ক্ষত সারানোর দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর, তাকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে জানবো ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে আমরা কোথায় যাচ্ছি। আমরা শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে আপনাকে তো অ্যাজ এ চিফ সার্জন, অর্থাৎ আমাদের যে আর্থিক খাতে যে ক্ষত সৃষ্টি হয়েছে, ক্যান্সার সৃষ্টি হয়েছে, এটাকে রিকভারি করার জন্য আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে একটা খুব ক্রুশিয়াল মোমেন্টে। আপনি এই ক্ষত সারাতে গিয়ে কোথাও আপনাকে কেটে বাদ দিতে হচ্ছে কোনো জায়গা আপনাকে আবার রিপেয়ার করতে হচ্ছে। এই কাজ করতে গিয়ে আপনাকে কি কি চাপ সামলাতে হচ্ছে? আসলে সিলভার বুলেট নাই, যেটা আমি ফায়ার করলাম এটা হয়ে যাবে তা না, অনেকগুলো জায়গাতে কাজ করতে হবে। প্রথমে আমাকে কি করতে হয়েছে আমি প্রায়োরিটাইজ করি। প্রথমে লক্ষ্য ছিল কি, যে দেশে যে বৈদেশিক বাণিজ্যিক খাতে যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটাকে থামাতে হবে। অর্থাৎ আমাকে ডলারকে স্টেবিলাইজ করতে হবে, আমাকে বিদেশি বাণিজ্যের জন্য যে কাউন্টার গ্যারান্টি লাগে বিদেশি ব্যাংকগুলোর থেকে, সেটা যেন বন্ধ না হয়ে যায়। সেটা বন্ধ হলে তো আমার থেকে রপ্তানিও হবে না, আমদানিও হবে না। আমি তাহলে কিভাবে আমদানি রপ্তানি করবো? আমার কস্ট অফ বিজনেস অনেক বেড়ে যাবে, সবকিছু ক্যাশে করতে হবে, সেটা তো সম্ভব না বর্তমানে। আবার আমি এটাও জানি যে যদি ডলারকে স্টেবল করতে না পারি, তাহলে আস্থাটা আসবে না। আস্থাটা যদি না আসে এবং ডলার স্টেবল না হয়, তাহলে আমার মূল্যস্ফীতির উপর যে চাপটা, সেটা আমি কমাতে পারবো না। কাজে ভোক্তাকে রক্ষা করতে হলে আমাকে এক্সচেঞ্জ রেটে মোটামুটি একটা স্টেবিলিটি আনতে হবে। তো ফোকাস ওয়াজ অন এক্সটার্নাল সাইড, ফার্স্ট অর্ডার অফ বিজনেস। প্রথমে কি করতে হয়েছে? প্রথমে প্রায় 200+ বিদেশি ব্যাংকারদের সাথে ভার্চুয়াল মিটিং করতে হয়েছে। প্রথম, এটা সেকেন্ড ডে অফ মাই ওয়ার্ক। রিকোয়েস্টটা কি? রিকোয়েস্ট হলো যে আমরা বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট, আমরা বাংলাদেশ সবসময় তোমাদের সাথে অনার চুক্তিগুলোকে অনার করেছি, আমরা কোনোদিন ডিফল্ট করতে দিব না। হ্যাঁ, আমাদের এখন পেমেন্টস অসুবিধা হচ্ছে, আমরা বুঝি আমরা সব টাকা শোধ করি নাই, প্রায় 2.5 বিলিয়ন 3 বিলিয়নের মতো এরিয়ার্স হয়ে গেছিল, বকেয়া পাওনা হয়ে গেছিল, যেটা আমরা দিতে পারিনি। সরকার রিজার্ভে টাকা ছিল না, দেশে টাকা ছিল, ডলার ছিল না, সেই কারণে আমরা দেব। আমরা কোনোদিন ডিফল্ট করি নাই, এখনো করব না, কিন্তু আমাদের সময় দাও। তোমাদের দরজাটা যেটা এতখানি ছিল, এতখানি হয়ে গেছে, আর বন্ধ করো না। স্টপ ইট হিয়ার, সি হোয়াট ইউ ডু, তারপর এটাকে খোলার চেষ্টা করো যদি আমরা ভালো করতে পারি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মেসেজ টু দেম। এবং পরবর্তীতে আবার 5-6 মাস পরে যখন তাদের সাথে আবার বসলাম, বাই দ্যাট টাইম তারা বললো যে তারা তো এখান থেকে এইখানে চলে আসছে, কমায় তো নাই, একটু বাড়িয়েছে। এটা হলো যে আমাদের সাথে বিদেশিদের যে সম্পর্কটা, সেটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে কনফিডেন্সটা বিল্ড আপ করা। আমাদের তো শুধু কথা বললে হবে না, কাজে দেখাতে হবে। কাজে দেখানোর ক্ষেত্রে আমাদেরকে বহির্বাণিজ্যে আমাদের যে ঘাটতিগুলো ছিল, গত বছর 5.5 বিলিয়ন ডলার ছিল, সেটাতে এবছর সারপ্লাস হয়েছে কারেন্ট অ্যাকাউন্টে। আমাদের ওভারঅল ব্যালেন্সে আগে ছিল 4.5 বিলিয়ন নেগেটিভ লস অফ রিজার্ভস, এবছর সেটা 3.5 বিলিয়ন প্লাস আমাদের সারপ্লাস। সব মিলে 7.5-7.5। হ্যাঁ, তো এই যে টার্ন অ্যারাউন্ডটা হলো, এই টার্ন অ্যারাউন্ডটা বিদেশিদের কনফিডেন্স দিচ্ছে, এক্সচেঞ্জ মার্কেটকে স্টেবিলাইজ করে ফেলছে। এক্সচেঞ্জের দিয়ে তার কোনো চাপ নাই। আমি যখন IMF থেকে বলা হলো যে এক্সচেঞ্জের বাজার ভিত্তিক করে দাও, সেটা বলছিল তারা কি মাসে? অক্টোবরে 2024 অক্টোবরে। তখন তো আমি করিনি, আমরা করিনি। বলছি নো, উই আর নট রেডি। এখন যদি আমি করি, আমি নিজেও জানি আমার এক্সচেঞ্জের পাকিস্তানের মতো আকাশে চলে যাবে, 170-180 হয়ে যেতে পারে। আমি এটা করবো না। আগে মার্কেটটাকে স্থিতিশীল করি, বোঝার চেষ্টা করি, অভ্যাসটাকে মানে বাজারটাকে ঠান্ডা করি, তারপরে আমি করে ফেলবো। আই ওয়ান্টেড টু বি লিবারালাইজ, আই ওয়ান্টেড টু বি মার্কেট বেস। কিন্তু অস্থিতিশীল পরিবেশে, ঝড়ের মধ্যে যদি আমি ঘরের দরজা খুলে দিই, আমার ঘরটা উড়ে চলে যাবে। ঘরের সময় দরজা বন্ধ করতে হবে। তা আমরা বন্ধ করি নেই, কিন্তু আমরা দরজা খুলে দিইনি। তো যে জিনিসটা হয়েছে,
পরবর্তীতে থ্যাঙ্কস টু ইনফ্লো অফ মানে রেমিটেন্সের ইনফ্লোটা হয়েছে, আমাদের এক্সপোর্ট পারফরমেন্সটা মোটামুটি ভালো হয়েছে, সব মিলিয়ে আমাদের ব্যালেন্স পেমেন্টে সারপ্লাস হওয়াতে আমাদের পুরো বাজারটা স্থিতিশীল হয়ে গেছে এবং আমরা মে মাসে আমরা এটাকে লিবারালাইজ করে দিলাম। কিছুই হলো না। সবার ধারণা ছিল যেটা কোথায় চলে যাবে কে জানে, 150 হয় কিনা, 135 হয় কিনা, কিছুই হয়নি। যারা বিদেশে টাকা জমিয়ে বসেছিল যে একটা লাভ করবো বড় রকমের, 20 টাকা লাভ করবো, 50 টাকা লাভ করবো ডলারে, তারা দেখলো যে এই ডলার তো আর যাচ্ছে না কোথাও, লস হয়ে গেল। আলটিমেটলি তারা বিক্রি করা শুরু করলো, ডলার তখন পতনের দিকে চলে গেল, তাই না? আমরা যদি ডলার না কিনতাম আজকে ডলার হয়তো 110 টাকা হয়ে যেত। সেটাও আবার আমার কাছে কাম্য নয়, কারণ আমাদের তো রপ্তানি বাণিজ্য ঠিক রাখতে হবে, ইম্পোর্টার রাখতে হবে, রেমিটেন্স যারা করছে তাদের কিন্তু ইনসেন্টিভটা রাখতে হবে। সব মিলিয়ে অ্যাটলিস্ট যে টাকা যেখানে আছি সেখানেই থাকি আমরা, বেশি নিচেও যাবো না, বেশি উপরেও যেন না যায়, সেই পরিস্থিতিটাই আমরা ধরে রাখার চেষ্টা করছি। এই জায়গাটা আমাদের বড় একটা অর্থ। এটার ফলশ্রুতিতে আমরা মনিটারি পলিসিও টাইট করেছি, উদ্দেশ্য যে টাকাকে আমি মূল্যবান করব। টাকাকে সস্তা রেখে তো আমি ডলারের দাম ধরে রাখতে পারবো না। সো রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্টটা হচ্ছে যে টাকা ইজ অ্যাট্রাকটিভ। কেউ ডলারের চাইতে টাকা এখন রাখতে হবে, টাকার পাওয়া যায় না বাজারে, টাকার দাম আছে, রিটার্ন অন টাকা অনেক বেশি, অনেক বেশি ইন্টারেস্ট পাওয়া যায়। ডলারে নিলে 4% পাবো, 5% পাবো, এখানে আমি 10-11% পাবো, ওয়াই নট, আমি এটাই রাখি। তো সব মিলিয়ে আমার মূল্যস্ফীতির উপর চাপটা কমে আসছে। আরো কমা দরকার ছিল। চালের দাম যদি গত মাসে না বাড়তো তাহলে গত মাসে আমার ইনফ্লেশন 7.5। এটা তো সেকেন্ড ফেজের কথা বললেন, যেটা আমাদের ফরেক্স মার্কেটটা আপনি স্টেবল করে ফেললেন। থার্ড ফেজে তো আপনারা যে ব্যাংকগুলো রিস্ট্রাকচারে মনোযোগ দিলেন, কারেকশনে মনোযোগ দিলেন, এটা হচ্ছে দ্বিতীয় বছরের প্রথম কাজ। আমরা তো এখন ম্যাক্রো স্টেবিলিটিটা মোটামুটি একটা ট্র্যাকে আছে। আমাকে এখন কাজ করতে হবে যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল কিছু রিফর্ম। আমার যে ব্যাংক খাতের যে বিশাল ক্ষত সৃষ্টি হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ লুটে নিয়ে যাওয়া হয়েছে, সেটাকে আমি কিভাবে ক্ষতপূরণ করব। আমরা চেষ্টা করছি ব্যাংক এবং নন ব্যাংক সেক্টরে যে লুটতরাজগুলো হয়েছে সেগুলোর থেকে বের হয়ে আসার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা বলেছি প্রথমে 5টা ব্যাংকের কথা, যে 5টা ব্যাংককে আমরা একীভূত করে আমরা চেষ্টা করব যে একটা শক্তিশালী বড় আকারের একটা ইসলামী ব্যাংক করতে। বিশাল একটা ইসলামী ব্যাংক হবে, ইসলামী ব্যাংকের চাইতেও বড় একটা ইসলামী ব্যাংক হবে, প্রতিদ্বন্দ্বী হবে। এনবিএফআই যেগুলো আছে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, খুবই মানে প্রথম সারি কয়েকটা বাদ দিলে বাকি সবই খুবই বিধ্বস্ত অবস্থায় আছে। তার মধ্যে 9টা-10টা তো একেবারেই মানে উদ্ধারযোগ্য নয়, সেগুলোকে লিকুইডেশনের দিকেই হয়তো নিয়ে যেতে হবে সরকার যদি সেভাবে যেতে চায়, তাহলে আমরা খুব দ্রুত সেখানে যেতে যাওয়ার চেষ্টা করব। আপনি যখন ব্যাংক মার্জারে হাত দিচ্ছেন, এখানে বড় বড় গ্রুপ এখানে স্বার্থ ছিল, তারা এইগুলোকে ইউজ করছে, এখানে তাদের ব্যাক এন্ডে আবার বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে তাদের সংশ্লিষ্টতা আমরা দেখতে পাই বা শুনতে পাই, অনেক সময় কথা প্রসঙ্গে আসে। পাশাপাশি ব্যবসায়ী গ্রুপগুলো আপনি পলিসি রেটও আপনি নমনীয় হন নাই, আপনার ইসের দিক বিবেচনা করে, মূল্যস্ফীতি বিবেচনা করে। এত প্রেশার কিভাবে সামলাচ্ছেন? এবং আপনার আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো তো তাদের ট্রিলিয়ন টাকার জায়গায় আপনারা হাত দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই জায়গাটা না করতে পারে সেটা বন্ধ করে দিচ্ছেন। আপনাকে তো অনেক অফার দেওয়ার কথা, অনেক চাপ দেওয়ার কথা, লোভনীয় অফারও দেওয়ার কথা, এরকম পাচ্ছেন কিনা স্যার? আলহামদুলিল্লাহ একটা ক্রেডিবিলিটি এস্টাবলিশ করেছি, অর্থাৎ সেটা রাস্তার হোক, সেটা সরকারের মধ্যে হোক, বা হয়তো রাজনীতিবিদদের কাছেও হোক, একটা একটা কি বলবো আস্থার জায়গা তৈরি করেছি যে না, এই লোকটা হয়তো যা বলে কিছুটা করে এবং করার উদ্দেশ্যে হয়তো এসছে। তো আমি মনে করি যে বৃক্ষ কি ফলে পরিচয়। আমি নিজের কথা কিছু বলবো না, কাজ করে যাব। যদি কাজ করতে দেওয়া হয় আমি কাজ করতে থাকবো, যদি কাজ করতে দেওয়া না হয় আমি থাকবো না। সামনে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, যদি আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায়, আমরা শুনতে পাই, আমরা বিভিন্ন জায়গায় যখন টেবিলে কথা বলি বা কথা প্রসঙ্গে আসে, আমরা শুনতে পাই যে যাদেরকে আপনি আটকে দিচ্ছেন, যাদের ব্যাংক মার্জার করে ফেলতেছেন, যাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছেন, পাচার করা টাকা নিয়ে আসার চেষ্টা করতেছেন, তারা একটা রাজনৈতিক সরকারের অপেক্ষায় আছে যে তার রাজনৈতিক সরকার আসুক, উনি আপনার কথা বলেন যে উনি যেভাবে করে করুক, রাজনৈতিক সরকার আসলে আমরা আমাদের হিসাব আবার বুঝে নেব। তাহলে আপনার স্যার পরিশ্রম, তাহলে এই যে পরিশ্রম করতেছেন, চাপ নিচ্ছেন, রেজাল্ট আসলে কি হবে আপনার কাছে কি মনে হয়?
দেখুন, আমরা আশা করি, আমিও আশা করি, যে সরকারই আসুক না কেন, তারা তো জনগণেরই প্রতিনিধি, তাদেরকে তো জনগণের কথা বুঝতে হবে। যারা দেশের ক্ষতি করেছে, সর্বনাশ করেছে, তাদের সাথে কেউ হাত মিলিয়ে কোনো সরকার অ্যাটলিস্ট আগামী কয়েক বছরের মধ্যেই করতে পারবে এটা আমি আশা করি না। জনগণ সেটা হয়তো হতে দেবে না, এবং সরকারও বুঝবে যেটা তাদের ভবিষ্যতের জন্য ভালো নয়। আওয়ামী লীগের কে শত্রু ছিল? আওয়ামী লীগের শত্রু তো আওয়ামী লীগই ছিল। তারাই নিজেদেরকে ধ্বংসের পন্থে নিয়ে আসার কারণে সাধারণ মানুষ তাদেরকে বের করে দিয়েছে। কাজে সব সরকারকে আগামীতে এটার থেকে তো শিক্ষা তো নিতেই হবে। শিক্ষা যদি কেউ না নেয়, সেটা চূড়ান্ত ভুল হবে। তো আমাদের প্রত্যাশা হবে, যে সরকারই আসুক না কেন, তারা জনগণের প্রত্যাশার কথা ভেবেই সঠিকভাবে কাজ করবে, সঠিক সিদ্ধান্তে যাবে। যারা ওয়েট করছে তারা ওয়েট করুক, আমরা আমাদের কাজ করে যাব। আপনি যেভাবে চাচ্ছেন আপনি প্রতিটা কাজকে সেভাবে করতে পারছেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, সেটা হলো যখন আপনি দায়িত্বে আসার পরে বিএফআই হেড নিয়োগ হলো, আর্থিক গোয়েন্দা সংস্থার যে প্রধান নিয়োগ হলো, নিয়োগে আমরা যেটা দেখেছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে শর্ট লিস্ট ছিল, শর্ট লিস্টে যার নাম নেই উনি পরবর্তীতে যে কোনো ভাবে উনি সরকারের ইচ্ছায় দায়িত্বে আসছেন। তাহলে কি আমাদের আপনার না, আমি লেটস বি অনেস্ট, এটা নিয়ে আমি পত্রিকার গণমাধ্যমে যেগুলো এসেছে সেটার সাথে আমি একমত। আচ্ছা, হ্যাঁ, প্রথম সারিতে হয়তো ওই নাম ছিল না, কিন্তু প্রথম সারিতে যাদের নাম ছিল তারা আবার গ্রহণযোগ্য ছিল না বিভিন্ন কারণে। কারণ এসালামের হাত বা অন্যদের হাত কিন্তু অনেক গভীর। যখনই যেখানেই দেখা যায় সেখানেই দেখা যায় যে কোনো না কোনো সময় সে চট্টগ্রামে ছিল, কোনো না কোনো সময় ওই ব্রাঞ্চে ছিল, কোনো সময় এখানে ছিল। বলে একটা কথা আছে না, ঠক বাস্তে গাউজার। তো ওই প্রথম সারির তিনজন ওই ঠক বাস্তে গাউজার হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। আপনি আমরা খুব তারপরেও কি আমরা ভালো কিছু পেয়েছি? পাইনি। এটা আমাদের দুর্ভাগ্যই বলবো, কিন্তু আমি কারো ঘরে দোষ দেবো না। যে দিস ইজ দ্য ফোর্থ ক্যান্ডিডেট, উপরের তিন থেকে যদি না নেওয়া হয় তাহলে কে নিতে হবে? উপর পর্যালোচনা করে বললো হি ইজ রিলেটিভলি ক্লিন, আমরা নিয়েছি। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির বিষয়ে ভাবছি কিনা? আমরা ভাবছি এই বিষয়ে। আমরা 2টা সেমিনার অলরেডি হয়ে গেছে। আমাদের কিছু বাঙালি ডায়াসপোরা আছেন, তারাও সেখানে প্রেজেন্টেশন করেছেন। ব্লকচেনের ব্যবহারটা করা, তারপরে ডলার ব্যাকড ক্রিপ্টোকারেন্সি দিয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করা, $1 বেক থাকবে। তো এগুলো তো পৃথিবীতে এখন চলে আসছে, আমাদেরকেও ভাবতে হবে। আমরা শুরু করতে যাচ্ছি। ক্রিপ্টো কি তাহলে অনুমোদন পাচ্ছে বাংলাদেশে? ক্রিপ্টো হোক না হোক, ক্যাশলেস সোসাইটি করার জন্য আমার ক্রিপ্টো করার দরকার নেই। আর ক্রিপ্টোর মধ্যেও ভ্যারিয়েশন আছে, যেটা ডলার ব্যাকড বা চাইনিজরা বলছে ইউয়ান ব্যাকড বা ইউরোপিয়ানরা বলছে ইউরো ব্যাকড ক্রিপ্টো। সেখানে আমার কোনো আপত্তি কিছু নেই, বিকজ দ্যার ইজ এ সেন্ট্রাল ব্যাংক বিহাইন্ড ইট। বাট মিস্টার এক্স মিস্টার ওয়াই একটা কারেন্সি করলো আর আমি সেটা ধরে বসে থাকবো, সেখানে আমার আস্থা নেই। আননোন কোনো গ্যারান্টি নাই, কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ব্যাক করছি। একটা ডলার ব্যাক কারেন্সি হলে, ক্রিপ্টো হলে আমার সেখানে আস্থাটা আসে। স্টেবল কারেন্সি যেটাকে বলা হয়, স্টেবল কয়েন, সেটা ডলার ব্যাকড। ইউরোপিয়ানরা চিন্তা করছে যে ইউরো ব্যাকড স্টেবল কারেন্সি তারা চালু করবে, করুক, আমাদের আস্থা থাকবে। ইউয়ান ব্যাকড, চাইনিজ সেন্ট্রাল ব্যাংকও চিন্তা করছে ইউয়ান ব্যাকড ক্রিপ্টো, করুক, সেম অ্যাজ ইউয়ান, প্লাস 1-to-1 ব্যাকড বাই সেন্ট্রাল ব্যাংক। আমার তো আস্থার অভাব হবে না। চাল, ডিম এবং সবজির দাম ইদানিং বেড়ে যাচ্ছে। আপনার যে টার্গেটটা সেপ্টেম্বর নাগাদ আপনার একটা পলিসি রেট, একটা রিভিউর আপনার একটা প্ল্যান আছে, যদি আমাদের 7% নিচে নেমে যায়, যেটা আপনি বলেছিলেন যে পলিসি রেটটা আমরা আপনার কমানোর একটা পরিকল্পনা আছে, কিন্তু যে ট্রেনটা, এই ট্রেনটা কি আপনার মনে হয় যে সামনের দিনে আপনার লক্ষ্য পূরণ হবে? আর একটা প্রশ্ন হলো, এখানে কি কোনো সিন্ডিকেট গভর্নমেন্টকে কি চাপ প্রয়োগ করছে কিনা? চালের দাম বাড়ার আমরা কোনো কারণ দেখছি না, ডিমের দাম বাড়ানোর কোনো কারণ দেখছি না, সবজির দাম বাড়ানোর কারণ দেখছি না। আসলে স্যার এখানে আপনাদের অ্যানালিসিসটা কি? না, এখানে আমি একটু একটু ভিন্ন মতেই যাব। সেটা হচ্ছে চালের ব্যাপারে আমাদের যে স্ট্যাটিস্টিক্স দেয় সেটা সবসময় একটু কোশ্চেন। সরকারকে দোষ দিব না, আমাদের মাঠকর্মী যারা আছে তথ্য সংগ্রহ করে,
আমাদের যেসব ডিপার্টমেন্ট আছে যেসব তথ্য সরবরাহ করে যে কোন জায়গায় কোন জেলায় কত চাল হলো কি হলো এগুলো একটু বাড়ি টাড়ি হয়তো বলে ওটার প্রতিফলন আমাদের উৎপাদন স্ট্যাটিস্টিক্সে চলে আসে। এখন আমি বলবো সরকারকে এখানে লেটস নট ডিপেন্ড অন দোজ স্ট্যাটিস্টিক্স। বাজার কি বলতেছে? বাজার বলতেছে যে চালের সংকট আছে, তা নাহলে কেন চালটা পাবে? তাহলে আমি কেন বাজারের পালসটা আমি নিচ্ছি না? অর্থাৎ যখনই আমার চালের দাম বেড়ে যাবে বা যাচ্ছে বা বেড়ে গেল সাথে সাথে আমি কেন আমদানি করছি? আমার কাছে তো ডলার আছে, আমি তো আমদানি করতেই পারি। কেন এত দেরি হলো আমদানি করতে? এই যে গত 2 দিন আগে থেকে আমদানি শুরু হয়েছে ভারত থেকে চাল আসা, আরো ব্যাপকভাবে আন্দোলিত হয়ে যেত। ভারতের চালের দাম খুব কম, আমি কেন তোরা এত বেশি দেবো? আমি কৃষককে তো আমি ধ্বংস করতে চাচ্ছি না, কিন্তু আমার কথা হলো আমার ট্যারিফ পলিসিটা এমনভাবে করা উচিত যে ঠিক আছে ওয়ার্ল্ড মার্কেট প্রাইসের সাথে আমি আরো 10% বা 12% বেশি দেবো আমার ভাড়া, তার চাইতে বেশি প্রোটেকশন কেন দিতে যাবো? ভোক্তাকেও তো ভাবতে হবে। এই জায়গাটায় সরকারের কিছু আমি বলবো নীতিগত শৈথল্যই বলি আর ব্যর্থতাই বলি সেটা আছে। আর একটু প্রম্পট ডিসিশন হলে, ডিসিশন কেন, এটা তো আমি তো ট্যারিফ বসেই রাখতে পারি সারাদিন, তাহলে তো একটাই যখনই লাভজনক হবে বিজনেসম্যান একটা চাল নিয়ে আসবে বাজারে। সরকারের কাছে কেন পারমিট নিতে হবে? এখনো কেন সেটা নিতে হয় আমার কাছে বোধগম্য। আমার ফুড মিনিস্ট্রি পারমিশন লাগবে, আমার এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে সিগন্যাল লাগবে, এত কিছু তো দরকার নেই। আমি বিশ্ববাজারে যা দাম আছে তার সাথে আমি 12% দিয়ে দিলাম, এনিবডি ক্যান ব্রিং রাইস এনি টাইম। স্যার আপনি যেটা সেটা আমরা করছি না বলেই আজকে হঠাৎ করে দাম বেড়ে গেল, তারপরে 2 মাস দেরি হলো, এখন আমরা আনতেছি, এটার ইম্প্যাক্ট করতে আরো 1 মাস লাগবে, আমরা 3টা মাস আমাদের ইনফ্লেশনের উপর চাপ পড়বে। যদি আমাদের চালের দামটাকে আমি বাদ দিই আমার ইনফ্লেশন ইন্ডেক্স থেকে, গত মাসে জুলাই মাসে আমার ইনফ্লেশন হতো 7.4, এখন হয়েছে 8.56। চালের ওয়েটেড এভারেজটা বেশি, কারণ চালের বেশি। চালটাকে যদি আমি এখানে নিউট্রাল রাখতে পারতাম তাহলে কিন্তু আমার ইনফ্লেশনের যে লক্ষ্যটা ছিল সেটা কিন্তু অর্জিত হয়ে যেত একটু বলে রাখি, সে তো হয়নি। তো এখন আমাদের চেষ্টা করতে হবে একটু পলিসিগুলোকে আরো একটু প্রম্পট কারেক্টিভ মেজার্স নিয়ে বাজারকে স্থিতিশীল রাখা। আগে যে সংকটটা ছিল ডলার ছিল না, এখন সেটা তো নাই। আমাকে যদি 1 মিলিয়ন চালটা আনতে হয়, আমাকে যদি বলে আমি তো দিতে পারবো, কোনো অসুবিধা নেই। বাজার থেকে 370 মিলিয়ন ডলার কিনে 1 মিলিয়ন চাল নিয়ে আসো, কালকে বাজার তো কমে যাবে 10 টাকা। কেন করছি না আমি জানি না, তা আমি করবো না। পাচারকৃত অর্থ এটা আপনি আনার জন্য অনেক চেষ্টা করছেন, বিভিন্ন দেশের সঙ্গে মিটিং করছেন, অনেক আপনার এফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি বা এফোর্ট দেখতে পাচ্ছি। স্যার আপনি একটা কথা বলেছেন যে সেটেলমেন্টের মাধ্যমে পাচারের কিছু অর্থ আনার একটা পরিকল্পনা আছে, এটা কি স্যার ন্যায় বিচারের পরিপন্থী হবে কিনা, বা এটার জনগণের জন্য কি মেসেজ যাচ্ছে? এটা দেখুন, প্র্যাগম্যাটিজম ভার্সেস আইডিয়ালিজম, আমাকে এখন বিচার করতে হবে যে কোনটা আমি দেব। বোথ আর অ্যাকসেপ্টেবল নর্মস। আমি মনে করি যে ক্ষেত্র বিশেষে আমাকে প্র্যাগম্যাটিক হতে হবে, ক্ষেত্র বিশেষে আমাকে আইডিয়ালিস্টিক পজিশন হতে হবে। এবং আইডিয়ালিস্টিক পজিশন মানে প্র্যাগম্যাটিক পজিশন হলেই যে সেটা নন আইডিয়ালিস্টিক তাও নয়, এটা হচ্ছে পিওরিস্ট আইডিয়ালিজম হবে না, তাকে আমি নিয়ে ফাঁসির দড়িতে লটকাবো, এটা হয়তো কোনোদিনই হবে না বাস্তবতা। তার চাইতে সেই আইডিয়ালিজম না নিয়ে আমি যদি তার কাছ থেকে টাকা আদায় করতে পারি, ওয়াই নট? পৃথিবীর সব দেশে কিন্তু সিভিল সুটের মাধ্যমেই বেশিরভাগ মামলার সলিউশন হয়, সিভিল সুট, ক্রিমিনাল দিয়ে হয়, কিন্তু আমরা সেই দিকে যাই না। আমাদের আইনগুলোই করা হয়েছে সব ক্রিমিনালিটিকে প্রধান, যে কারণে আলটিমেটলি কোনো জাস্টিস হয় না, তাকে ক্রিমিনালি আটকানোও যায় না, এবং ক্রিমিনালিটির বার অনেক উঁচু, সেটা প্রমাণ করার দায়িত্ব এবং সামর্থ্য আমাদের কর্মকর্তাদের নাই, সেটা বুঝতে হবে। আমরা কার বিরুদ্ধে কতখানি অভিযোগ তদন্ত সাথে আপনারা কি লিখছেন সেটাতে কিছু আসে যায় না, কোর্টে আমাকে দিতে হবে বাস্তব সাক্ষ্য,
বাস্তব প্রমাণ দলিলাদি সেগুলো কতখানি আছে আমাদের কর্মকর্তাদের, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে বেশ অনেকগুলো ক্ষেত্রেই আমাদেরকে আলটিমেটলি সিভিল সুটে যেতে হবে। এটা যদি আমরা সরকার না পারি, আমাদের ব্যক্তি খাতি যায়। আমি এখন ব্যাংকগুলোকেও বলছি যে সরকার হয়তো এগুলো এই তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, প্যারালাইসিসড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি ছাড়বো না ছাড়বো না, আমরা ধরবো না ধরবো না, আমরা ক্রিমিনালিটিতে যাব না সিভিল সুটে যাব, এই দ্বন্দ্ব হয়তো এই সরকার মিটাইতেই পারবে না। একদল বলবে যে কি দরকার আছে এই সরকার এটা করার, পরবর্তী সরকারই করবে, লেজিটিমেট, এটা তো অস্বীকার করার কিছু নাই। আবার আরেক দল বলবে কেন আমরা কম্প্রোমাইজ করবো, আমাদের বদনাম হয়ে যাবে যদি এখন কম্প্রোমাইজ করি, তার চাইতে লেট দ্য নেক্সট গভর্নমেন্ট ডু ইট, আমরা ক্রিমিনাল পথে চলি। তো এগুলো এই ডিবেটের শেষ নেই। আমি যেটা বলবো, আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আমাদের আগানো উচিত, বাস্তবসম্মতভাবে আমাদের আগানো উচিত। ইউ মিনিমাইজ ইউর লস, not maximize your gain. My philosophy is minimize your loss. You already lost. Lost a community. ফেরত পাবো না পুরোটা, কোনোদিনও কেউ পায় না। যারটা সেটেলমেন্টের মাধ্যমে আসলো, ধরেন যে টাকা নিল পাচার করলো, সে সেটেলমেন্টে আসলো আপনার সঙ্গে, সে কি পরবর্তী থেকে ক্লিন চিট পাবে নাকি সে আবার কোনো আইনি ঝামেলার মধ্যে পড়বে? এটা ডিপেন্ড করে তার সাথে কি বার্গেনিং হবে, সেটা সে সরকার কিভাবে বার্গেনিং করবে সেটার উপর, তার ডিগ্রি অফ অফেন্সের উপর। যদি ভয়ানক গুরুতর অফেন্স করে থাকে সেক্ষেত্রে তো কোনো তার সাথে বার্গেন করার কোনো স্কোপই নেই। কিন্তু if it is a financial crime, primarily financial crime, then it should be done with financial means, not the criminal means, necessarily. হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ক্রাইম ক্রিমিনাল ক্রাইম হয়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাকে প্র্যাগমেটিক হয়ে যদি আমি নিয়ে আসতে পারি, যে যাই করে থাকুক না কেন তাদের কোম্পানিগুলোকে আমরা সেভ করার চেষ্টা করছি, মালিকানা না। অর্থাৎ কোম্পানির কার্যক্রম, শ্রমিকদের জব সিকিউরিটি, রপ্তানি, উৎপাদন, এই কার্যক্রমগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, এলসি ওপেন করতে দিচ্ছি, ফরেন কারেন্সি দিয়ে সাপোর্ট করছি, কোনো কোনো ক্ষেত্রে বেতনও দিয়ে দেওয়া হচ্ছে, জাস্ট টু কিপ দ্য ফ্যাক্টরিজ আপ। কারণ ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে আমাদের জাতীয় ক্ষতি হয়ে যাবে। কার সম্পদ সেটা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো অল আমাদের জাতীয় সম্পদ। আমরা যদি এসএস পাওয়ারের কথাই বলি, সেখানে সে 20% মালিকানা, 80% চাইনিজ, এবং এটা আমাদের দেশ 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এটাকে আমি বন্ধ করে দেবো, সেটাই কি ভালো উপায় হবে? এগুলো কিন্তু ভাবতে হবে। কাজে আমাকে এসএলএমের সম্পদ সেটাকে তো আমরা বাজেয়াপ্ত করবোই, কিন্তু এসএস পাওয়ারকে তো আমি বাজেয়াপ্ত করবো না। হয়তো নাম চেঞ্জ করে দিব, চাইনিজ পাওয়ার বা হোয়াট এভার, এবং আমরা যুদ্ধ করবো। আমি বলেছি চাইনিজ বিনিয়োগকারীদেরকে আপনারা 80% আছেন, বাকি 20% কিনে নিয়ে আপনাদেরকে করে নেব, পুরো ওর সাথে অ্যাসোসিয়েট করার দরকার নেই, ঝামেলা হবে। তো আমাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে চেষ্টা করতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পাচারকৃত অর্থ উদ্ধারের সর্বশেষ আপডেটটা কি যদি বলতেন, সর্বশেষ কতদূর অগ্রগতি হলো আমাদের? কিছু অগ্রগতি হচ্ছে, একটু স্লোডাউনও হয়েছে। আমরা কিছু বেসিক সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, কোনটা ক্রিমিনাল কোনটা সিভিল, এটা না হলে আমরা বেশি দূরে যেতে পারবো না। যে দ্বন্দ্বের কথা আমি একটু আগে বললাম, সেই দ্বন্দ্বটা এখানে আসছে, আমাদের সিদ্ধান্ত ছাড়া আমি যাইতে পারবো। আমরা একটা সিভিল লিগ্যাল প্যানেল করছি টু মেক দ্য ডিটারমিনেশন। লিগ্যালি তারা এস্টাবলিশ করবে কোনটা আমার এভিডেন্সের ভিত্তিতে আমি সিভিল করবো না আমি ক্রিমিনাল করতে যাবো, সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, করতে হবে। ইন দ্য মিন টাইম লন্ডনে আমরা বেশ ভালো সাপোর্ট পাচ্ছি। আপনার একটা ফোরকাস্টিং আছে যে 1 বছরের মধ্যে রিজার্ভ 40 বিলিয়নে নেওয়ার একটা আপনার লক্ষ্য রয়েছে। জানি না এটা পারবো কিনা, এটা আমার লোকজন বলছে স্যার পারা যাবে না, আমি চেষ্টা করবো। তবে কথা হলো কি, আমি যদি 40 নাও পারি, আমি 38ও যদি পারি, আর বি হ্যাপি। চ্যালেঞ্জটা কোথায় হচ্ছে? আপনার 40 বিলিয়ন টার্গেট ফিল আপের চ্যালেঞ্জটা কোথায় হচ্ছে? চ্যালেঞ্জ আমি এর আননোন অনেক বেশি। আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের কি রকম হবে,
এই যে আনসার্টিনিটি, ট্রাম্পের ট্যারিফের ইম্প্যাক্টটা কি, সেটা এখন তো আমরা জানি না, তাই না? আমরা জানি যে আমাদের 20% হয়েছে, 20% হওয়ার পরে আমাদের রপ্তানি কতখানি বাড়বে সেটা তো জানি না। যদি বাড়ে ভালো কথা, দ্যাটস এ পজিটিভ থিং। রেমিটেন্সের ফ্লো কি আগের মতো থাকবে না স্লোত হয়ে যাবে আমি জানি না। আগামী ইলেকশনটা কিভাবে হবে সেটাও তো আমি জানি না। তো এগুলো ছাড়া তো প্রেডিকশন সম্ভব নয়। হ্যাঁ, আমরা কাজ করে যাব একটা বড় লক্ষ্য নিয়ে। বাধা তো আসবেই, বিভিন্ন সাইড থেকে আসবে, উত্তরণ করতে হবে। কিভাবে হবে, কখন, সেটা একটা কথা আছে না, ইউ ক্রস দ্য ব্রিজ হোয়েন ইউ অ্যাট দ্য ব্রিজ। তার আগে বলে লাভ নেই যে আমি ব্রিজ পার হবো। আমি পদ্মা ব্রিজের কাছে গেলে আমি বলবো যে আমি পদ্মা ব্রিজ এখন আমি পার হবো। তো যখন বাধা আসবে তখন আমি বাধা অতিক্রম করার চেষ্টা করবো। এখন তো আমি এই মুহূর্তে আমার কাছে সেরকম বড় কোনো বাধা নাই, কিন্তু আমার ক্রিস্টাল বল কি পরিষ্কার, স্বচ্ছ না? স্বচ্ছ না, ইটস ওপেক। আমি কিন্তু রোজ রোজ দেখতেও পাচ্ছি না। কাজে আমি চেষ্টা করে যাব আমার লক্ষ্য যাওয়ার জন্য। আমি চেষ্টা করব আমার 5%-এর নিচে মূল্যস্ফীতি নিয়ে আসার জন্য। আমি চেষ্টা করব আমার রিজার্ভের লক্ষ্য 40-এ তার কাছাকাছি নিতে। আমি চেষ্টা করব আমার এক্সচেঞ্জ রেটটা 121 আছে, 122 আছে, এটা তার থেকে হয়তো আশেপাশে থাকবে, বেশি কিছু যাবে না। এগুলো হচ্ছে লক্ষ্য। আমি চেষ্টা করবো ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনতে। যদি আমার 7% নিচে চলে আনতে পারে, আমি ইন্টারেস্ট রেট আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো। এবং আমি আশাবাদী যে কনফিডেন্স যেটা ফেরত আসছে, দিস উইল বিল্ড আপ। যদি আমরা ইলেকশন প্রক্রিয়া এবং পরবর্তী সরকারের নীতিগুলো আমরা সঠিকভাবে সঠিক পথে চলে, তাহলে কিন্তু এটা এই ধারাবাহিকতাটা এবং আরো একটি অ্যাক্সিলারেটেড প্রোগ্রেস করাটা খুবই সম্ভব। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটা কি এই মুহূর্তে একটু ফোকাসের বাইরে চলে যাচ্ছে কিনা, বা এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? মাঝে ওয়ার্ল্ড ব্যাংকও ওরা ই করতে চেয়েছিল। ইটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। বাংলাদেশই একমাত্র দেশ যেটা দ্বৈত শাসনে চলছে, অর্থাৎ প্রাইভেট ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের আইনে চলছে আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সরকারের অধীনে থাকে। এটা একটা বিশাল বড় পার্থক্য, এটা থাকা উচিত নয়। আমরা যেটা নতুন ব্যাংক কোম্পানি বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা আমরা করছি, সেখানে কিন্তু আমরা এবং নতুন ব্যাংক কোম্পানি অ্যাক্টও আমরা বলছি যে ডাইরেক্টর নিয়োগ ইত্যাদি সবকিছুই অন্যভাবে হবে। এখানে মানে সরকারিভাবে যেভাবে চলছে সেভাবে করলে পরে এখানে কোনোদিনও সুশাসন আসবে না, যেটাকে আমি ভাবতেই হবে। এবং আমি মনে করি যে এই সরকারের আমলে এটা ভাবা উচিত। আমরা আইনগুলো সরকারের কাছে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ব্যাংককে যদি স্বাধীন করা না হয়, তাহলে কিভাবে এটা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে? আজকে ট্রাম্প তো পৃথিবী কাঁপাচ্ছে, কিন্তু তার সেন্ট্রাল ব্যাংকের চেয়ারম্যান অফ দ্য ফেড কি কিন্তু সে সরাতে পারছে না। কমপ্লেন করতেছে যে সে কাজ করতেছে না, খুব খারাপ লোক, সবকিছু বলতেছে, কিন্তু তাকে ধরতে পারছে না। এই যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, এটা তো আমাদেরও থাকা উচিত, সব সভ্য দেশে আছে, এটা আমাদের করে যাওয়া উচিত। এই সরকার করে যাওয়া উচিত। আপনারা যে ড্রাফটটা করেছেন বাংলাদেশ ব্যাংকের অর্ডার নতুন করে অধ্যাদেশের জন্য, সেই ড্রাফটের বিষয়ে কি সরকার একমত হয়েছে বা সরকার? আমরা সরকারের কাছে এখনো দিইনি। আচ্ছা, এটা আমরা আমাদের বোর্ডে দিব, তারপরে সরকারের কাছে দেবো। এই মাসে হয়তো হবে কিনা জানি না, আগামী মাসে ফার্স্ট উইক সেকেন্ড উইকে আমরা দিতে পারবো বলে আশা করি। এবং আমরা আশা করবো যে সরকার এটাকে সুবিবেচনায় নিয়ে ভবিষ্যতে যাতে সেন্ট্রাল ব্যাংক একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রকৃত সেন্ট্রাল ব্যাংকের মতো আর্থিক খাতকে সুরক্ষা দিতে পারে, সেই লক্ষ্য সামনে রেখে এই আইনটাকে অর্ডিন্যান্স হিসাবে ইস্যু করে যায়। এবং এই দায়িত্বটা পরবর্তী সরকারের হবে এটাকে আইনে রূপান্তর করা। আমার সবচেয়ে বড় অর্জন হবে অ্যাজ এ গভর্নর যদি আমি বাংলাদেশ ব্যাংক অর্ডারটাকে বাস্তবায়ন করে যেতে পারি, এবং বাংলাদেশ ব্যাংকের এটা পার্ট হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে রিঅর্গানাইজেশন, একটা দক্ষ অর্গানাইজেশন করার জন্য এটাকে রিঅর্গানাইজেশন আমরা করছি, সেটাকে বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান সমস্যা এক অন্যতম আরেকটা হচ্ছে যে এটা এখনো পুরোপুরিভাবে সরকারের বেতন স্কেলে চলে। পৃথিবীর কোনো দেশে কিন্তু এটা চলে না, পৃথিবীর উন্নত দেশগুলোতে এটা সেপারেট একটা স্কেল হয়, যে স্কেলটা সরকারের যে বেতন তার চেয়ে অনেক উপরে, আবার বেসরকারি খাতের যে বেতন তার চেয়ে অনেক নিচে।
একটা মাঝামাঝি জায়গায় আছে। ধরেন একটা বেসরকারি খাতের হাইয়েস্ট অথরিটি তারা হয়তো 20 লাখ টাকা বেতন পায় বা 15 লাখ টাকা পায়, সরকারের হয়তো 1.5 লাখ টাকা পায় বা 1 লাখ টাকা পায়। এই দুটোর মাঝখানে হতে হবে। এটাকে ওইখানে রাখলে পরে এখানে গুণগতভাবে আমরা পাবো না। এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। এখান থেকে সরকারের এই শৃঙ্খল থেকে বের করে আনতে হবে। প্রোটেকশন দিতে হবে গভর্নরকে, বোর্ডকে। বোর্ড হতে হবে স্বাধীন, না সরকারের প্রতিষ্ঠান। বর্তমানে কিন্তু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, বেশিরভাগ প্রতিনিধি আসছে সরকার। সেন্ট্রাল ব্যাংকের যে বেতন কাঠামোর কথা বললেন, বেতন কাঠামোর বিষয়টা কি অর্ডিন্যান্সে সংযুক্ত হচ্ছে? সংযুক্ত হচ্ছে। আমি জানি বাধা আসবে, কিন্তু আমাদেরকে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতে হবে। আর্থিক খাত একটা অন্য জিনিস। এখানে যদি বলে একটা এমডি কেন 20 লাখ টাকা বেতন পায়, এটা প্রস্তুত করে লাভ নেই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, পরবর্তী সরকার দায়িত্ব আসে, আপনার কাজের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে যদি পরবর্তী সরকার আপনাকে আহ্বান জানায় যে সরকারে যোগ দেওয়ার জন্য, আপনি যোগ দেবেন কিনা? দেখুন, আমি সরকারে এসেছি দেশের জন্য কাজ করার জন্য। এখানে আসাতে আমার হয়তো ইনকাম লস হয়তো 15 গুণের 1 গুণ পাচ্ছি, আমি 15 ভাগের 1 ভাগ পাচ্ছি সরকারি বেতনে। তো সেটা নিয়ে আমি কমপ্লেন করছি না, কিন্তু আমাকে তো এটার বিনিময়ে আমাকে তো স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমি এখান থেকে তো আমি কিছু নেওয়ার জন্য আসিনি, দেওয়ার জন্য এসেছি। দিতেই যদি না পারি তাহলে থেকে লাভ নেই। কাজেই আমি যেটা আশা করব, সরকারের কাছ থেকে একটা অ্যাসুরেন্স অবশ্যই চাইবো যে আমাকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়ার। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স যেটা হতে যাচ্ছে, ব্যাংক অর্ডার, যদি এটা এই সরকার করে যায়, পরবর্তী সরকারের কাছে আমাদের প্রথমই হবে সেটাকে আইনে পরিণত করা। সেটা যদি আমরা প্রতিশ্রুতি পাই, বুঝবো যে পরবর্তী সরকার সিরিয়াস অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সিরিয়াস অ্যাবাউট বাংলাদেশ ব্যাংকে ক্ষমতায়ন করার জন্য এবং গভর্নরকে ক্ষমতায়ন করার জন্য। দ্যাট উইল বি দ্য ফার্স্ট সিগন্যাল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন শুনছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসানিস মনসুর স্যারের কথা, যে বাংলাদেশ ব্যাংকের ওনার এখনকার কার্যপরিধি, কিভাবে কর্মপরিকল্পনা নিয়ে আগাচ্ছেন এবং সামনে অর্থনৈতিক খাত কোন দিকে যাবে, আর্থিক খাত কোন দিকে যাবে, একটা আমরা ফোরকাস্টও পেলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বর্তমান গভর্নর সহ বর্তমান টিম কাজ করছে সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতায়ন কিন্তু খুবই জরুরি। আমরা অনেক বছর ধরে আমরা বিষয়ে কথা বলে আসছি যে সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা, তাদের কর্মপরিবেশ এবং তাদের যে স্বতন্ত্র বেতন কাঠামো, এই বিষয়টা আমরা অনেক আগে থেকে আওয়াজ তোলা হয়েছে। এটা যাতে বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।